এই সিনেমাটি জার্মানিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সিনেমাটির পরিচালক নিজেই বলেছেন, এখানে দেখানো প্রতিটি চরিত্র এবং তাদের পালানোর পরিকল্পনা বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ এই সিনেমায় প্রায় কোনো কাল্পনিক উপাদান ব্যবহার করা হয়নি এবং এটি সম্পূর্ণ বাস্তব ঘটনার প্রতিফলন। সিনেমা শুরুর আগে চলুন সেই বাস্তব ঘটনাটি সম্পর্কে একটু জেনে নিই। এই গল্পের উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় জার্মানি জাপান ও ইতালির সঙ্গে জোট বেঁধে বহু দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। যুদ্ধে শত্রুপক্ষের যেসব সৈনিক জীবিত ধরা পড়ত, তাদের জার্মানরা যুদ্ধবন্দী হিসাবে বিভিন্ন কারাগারে বন্দী করে রাখত। কিন্তু তাদের মধ্যে অনেকেই বারবার কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হতো, যার ফলে জার্মানির বড় ধরনের ক্ষতি হচ্ছিল। এই কারণেই হিটলারের নির্দেশে এমন সব দুর্ধর্ষ যুদ্ধবন্দীদের জন্য একটি বিশেষ কারাগার তৈরি করা হয়। এটি ছিল বিশাল একটি বন্দি শিবির, যার নাম দেওয়া হয় স্ট্যালাগলুফট 3। এই সিনেমার পুরো কাহিনী আবর্তিত হয়েছে সেই বন্দি শিবির এবং সেখানে আটক শত্রু দেশের সৈনিকদের ঘিরে। এবার চলুন সিনেমার মূল গল্পে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় জার্মান সেনারা বেশ কয়েকটি ট্রাকে করে নতুন এই বন্দি শিবিরে অনেক যুদ্ধবন্দীকে নিয়ে আসে। এরা সবাই এমন সব সৈনিক যারা আগের বিভিন্ন কারাগার থেকে একাধিকবার পালিয়ে গিয়েছিল এবং পরে আবার ধরা পড়েছিল। এরপর দৃশ্য যায় ক্যাপ্টেন চার্লির দিকে। চার্লিও সেই বন্দীদের একজন। এই ক্যাম্পের কমান্ডার ভন লুগার বিশেষভাবে চার্লির সঙ্গে দেখা করেন। তিনি বলেন, তোমার সঙ্গে থাকা অনেক বন্দী বহুবার জেল থেকে পালিয়ে আবার ধরা পড়েছে। তাদের মধ্যে একজন তো 17 বার পালানোর চেষ্টা করেছে। আর আমি জানি এই বন্দীদের নেতা তুমি। তাই আমি তোমার সঙ্গে একটি চুক্তি করতে চাই। যদি তুমি আমাকে কথা দাও যে এই জেল থেকে আর কেউ পালানোর চেষ্টা করবে না, তাহলে সবার জন্য ভালো হবে। চার্লি বিন্দুমাত্র ভয় না পেয়ে জবাব দেয়, আপনারা যেমন নিজেদের দায়িত্ব ভুলতে পারেন না, তেমনি আমরাও সৈনিক হিসাবে শত্রু দেশের কারাগারে চুপচাপ জীবন কাটাতে পারি না। তখন ভন লুগার বলেন, এই কারাগার অন্য সব জেল থেকে আলাদা। এখানে লাইব্রেরি আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, এমনকি বাগান করার জন্য আলাদা সরঞ্জামও দেওয়া হবে। এত সুবিধা থাকার পরেও কেন এখান থেকে পালানোর চেষ্টা করবে? এই কথা বলেই তিনি চার্লিকে একটি সিগারেট অফার করেন। পরের দৃশ্যে আমরা হিলসকে দেখি। সে লক্ষ্য করে যে কয়েকজন অফিসার উঁচু পর্যবেক্ষণ টাওয়ার থেকে পুরো ক্যাম্পের ওপর নজর রাখছে, যাতে কোনো বন্দী নিরাপত্তা বেড়ার কাছে যেতে না পারে বা সীমান্তের কাঁটা তার স্পর্শ করতে না পারে। এসব দেখে হিলস কাছের একটি কুঁড়ে ঘরের পেছনে লুকিয়ে পড়ে এবং সুযোগের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই আমরা ড্যানি ও উইলিকে দেখি। উইলি কয়েকজন বন্দীকে ছেঁড়া ফাটা পোশাক দেখে অবাক হয়। তখন ড্যানি জানায় ওরা রাশিয়ান যুদ্ধবন্দী। কিছুক্ষণের মধ্যেই ওদের গাছ কাটার কাজে ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া হবে। এই কথা শুনেই ড্যানির মাথায় জেল থেকে পালানোর একটি বুদ্ধি আছে। সে দ্রুত নিজের সৈনিকদের জ্যাকেট পরে উইলির কাছ থেকে একটি সিগারেট চায় এবং তার কানে কানে কিছু বলে। এরপর উইলি আরো কয়েকজন বন্দির কাছে গিয়ে তাদের একটি ভুয়া মারামারির নাটক করতে বলে, যাতে সেখানে অনেক লোক জড়ো হয়। বন্দিরা তার কথায় রাজি হয় এবং একটি জ্যাকেটকে কেন্দ্র করে ঝগড়া শুরু করার অভিনয় করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিড় জমে যায়। এই সুযোগে ড্যানি এক রাশিয়ান যুদ্ধবন্দীর কাছে একটি সিগারেটের বদলে তার টুপি চেয়ে নেয়। এরপর আরেক বন্দী নিজের কোটাটি ড্যানির হাত দিয়ে আরেকটি সিগারেট চায়। আসলে ড্যানির উদ্দেশ্য ছিল রাশিয়ান বন্দীদের সঙ্গে মিশে জেলের বাইরে বেরিয়ে যাওয়া। অন্যদিকে হিলস ঘাসের বিশাল গাদার মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর বন্দীদের সেই ভুয়া ঝগড়াও থেমে যায়। সবকিছু শান্ত হয়ে গেলে হিলসের সঙ্গে আবার তার কাছে এসে জানায় জার্মান গার্ডরা সেই টাওয়ার থেকে নজর রাখছে। সেখানে এমন একটি ব্লাইন্ড স্পট রয়েছে যেটা তাদের চোখে পড়ে না। বিষয়টি পরীক্ষা করার জন্য হিলস ইচ্ছা করেই নিজের বলটি সেই জায়গায় ছুঁড়ে ফেলে। এদিকে রাশিয়ান যুদ্ধবন্দীদের কাজের জন্য জেলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেই সুযোগে জেমস নামে এক ব্রিটিশ লেফটেন্যান্ট ময়লা পোশাক পরে তাদের ভিড়ের মধ্যে মিশে যায়। ড্যানিও তার সঙ্গে ছিল। দুজন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বললেও ড্যানির রাশিয়ান ভাষার সামান্য জ্ঞান ছিল। একই সময়ে আরো দুজন বন্দী লাফ দিয়ে একটি ঘাস ভর্তি চলন্ত গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। অর্থাৎ নতুন এই কারাগারে আসার প্রথম দিন থেকেই প্রায় সবাই কোনো না কোনোভাবে পালানোর চেষ্টা শুরু করে দিয়েছিল। কিন্তু ঠিক তখনই জার্মান অফিসার গুপ্ত সবাইকে থামিয়ে দেয়। সে জেমসের কাছে গিয়ে তাকে ভিড় থেকে আলাদা করে ফেলে। আসলে সে জেমসকে একজন ব্রিটিশ অফিসার হিসাবে চিনে ফেলেছিল। এরপর সে ড্যানির দিকেও এগিয়ে আসে। ড্যানি রাশিয়ান ভাষায় কথা বলে নিজেকে রাশিয়ান বন্দী প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার উচ্চারণ ও ভাষার জ্ঞান যথেষ্ট ভালো না হওয়ায় সে ধরা পড়ে যায়। এরপর গার্ডরা ঘাসের গাদায় খোঁচাতে শুরু করলে সেখানে লুকিয়ে থাকা অন্যান্য বন্দীরাও একে একে বেরিয়ে আসে। আসলে জার্মানরা আগেই বুঝে গিয়েছিল নতুন বন্দীরা প্রথম দিনই পালানোর চেষ্টা করবে, তাই তারা শুরু থেকেই পুরোপুরি সতর্ক ছিল।
অন্যদিকে হিলস ইতিমধ্যেই কাঁটাতারের কাছে পৌঁছে ব্লাইন্ড স্পটটি পরীক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে গেলেও টাওয়ারের গার্ডরা তাকে দেখতে পায় না। সে নিশ্চিত হয়ে যায় যে জায়গাটি সত্যিই কার্যকরী। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক জার্মান সৈনিক তাকে দেখে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে টাওয়ার থেকে তার দিকে গুলি ছোড়া শুরু হয়। তখন হিলস দ্রুত বলে ওঠে, আমি শুধু আমার বলটা নিতে এসেছিলাম। এরপর সেখানে আরো সৈনিক এসে জড়ো হয় এবং শেষ পর্যন্ত ক্যাম্প কমান্ডার ভান লুগারও উপস্থিত হয়ে যান। তিনি হিলসকে জিজ্ঞাসা করেন, তুমি এখানে কি করছিলে? আর লুকানোর উপায় না দেখে হিলস সত্যিটাই স্বীকার করে। সে জানায় সে ব্লাইন্ড স্পটটি পরীক্ষা করতে এসেছিল। ভন লুগার তখন বলে, তুমি একজন আমেরিকান বিখ্যাত পাইলট, আর তুমি ইতিমধ্যেই 18 বার বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টা করে ধরা পড়েছো। এটা কি সত্যি? হিলস বেশ কঠোরভাবে জবাব দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ভন লুগার তাকে শাস্তি হিসাবে 20 দিনের জন্য আইসোলেশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। এদিকে কথা বলার সময় হিলসের বন্ধু আইভসও বারবার বাধা দিচ্ছিল, তাই তাকেও একই শাস্তি দেওয়া হয়। দুজনকে আলাদা আলাদা কক্ষে 20 দিনের জন্য বন্দি করে রাখা হয়। তবে সেলের দেওয়ালের ফাঁক দিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ঠিক একই সময়ে কারাগারে নতুন এক বন্দির আগমন ঘটে। তার নাম ক্যাপ্টেন রজার। রজারকে দেখে উইলি এবং তার সঙ্গীরা খুবই খুশি হয়, কিন্তু যাতে কারে সন্দেহ না হয় তাই তারা সরাসরি তার কাছে না গিয়ে আলাদা আলাদা হয়ে যায়। অন্যদিকে রজারকে ভন লুগারের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে যে অফিসারটি তাকে আগে গ্রেপ্তার করেছিল সে ভন লুগারকে পরামর্শ দেয় যে রজারের ওপর বিশেষ নজর রাখা উচিত, কারণ সে অত্যন্ত চালাক এবং সুযোগ পেলেই পালানোর চেষ্টা করবে। সেই অফিসার বলতে থাকে, এই লোকটাই বন্দীদের দলের নেতা। সে সবসময় অনেক বন্দীকে সঙ্গে নিয়ে জেল থেকে পালানোর পরিকল্পনা করে। এতটুকু বলেই অফিসারটি সেখান থেকে চলে যায়। এবার বুঝতে পারবেন কেন এই বন্দীরা একে অপরকে এত ভালোভাবে চেনে। এরপর এরিক রজারের সঙ্গে চার্লির পরিচয় করিয়ে দেয়। তখন জানা যায় রজারই এক্স অর্গানাইজেশনের নেতা। এই জেলে যেসব সৈনিককে আনা হয়েছে তাদের বেশিরভাগই সেই সংগঠনের সদস্য, তাই তারা সবাইকেই আগে থেকেই চিনত। এই সংগঠনের উদ্দেশ্য ছিল একটাই, বারবার জার্মান কারাগার থেকে পালিয়ে যাওয়া, যাতে তাদের খুঁজে বের করতে জার্মান সরকারকে বিপুল পরিমাণ অর্থ ও সৈন্য ব্যয় করতে হয়। রজার চার্লিকে বলে, এবার শুধু আমাদের কয়েকজন নয়, পুরো 250 জন বন্দীকে এই জেল থেকে বের করে আনতে হবে। চার্লির কাছে পরিকল্পনা প্রায় অসম্ভব বলে মনে হয়, কিন্তু রজার ব্যাখ্যা করে, যদি আমরা এতে সফল হই তাহলে আমাদের খুঁজতে 1000-এরও বেশি জার্মান সৈন্য মোতায়েন করতে হবে। এতে জার্মানির অর্থনীতি ও সামরিক শক্তির বড় ক্ষতি হবে, আর সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য। চার্লি কিছুটা চুপচাপ থাকলেও রজার নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে নির্দেশ দেয়, আজ রাতেই এক্স অর্গানাইজেশনের মিটিং ডাকা হবে। রাত হলে সব সদস্য গোপনে এক জায়গায় হয়। রজার তাদের পরিকল্পনা জানায়। সে বলে, আমরা মাটির নিচে বিশাল একটি সুড়ঙ্গ খুঁড়ে এই জেল থেকে পালাবো। বর্ডারের সবচেয়ে কাছের ঘরটি হলো 104 নম্বর রুম, কিন্তু সন্দেহ এড়ানোর জন্য তারা 105 নম্বর রুম থেকেই খনন কাজ শুরু করবে। তখন উইলি বলে, তার মানে আমাদের প্রায় 335 ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়তে হবে। রজার উত্তর দেয়, প্রথমে আমরা প্রায় 30 ফুট নিচের দিকে খুঁড়বো, তারপর সেখান থেকে বর্ডারের দিকে এগোবো। এতে উপরে খোঁড়ার কোনো শব্দ শোনা যাবে না। আর আমরা একটি নয়, 3টি সুড়ঙ্গ বানাবো। তাদের নাম হবে টম, ডিক এবং হ্যারি। এই নাম ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না আমরা আসলে সুড়ঙ্গের কথা বলছি। এমন সময় কলিন দেরি করে মিটিংয়ে পৌঁছে সবার কাছে ক্ষমা চায়। কলিনের বিশেষ দক্ষতা ছিল, সে যে কোনো সরকারি কাগজপত্র হুবহু নকল তৈরি করতে পারত। রজার তখন বলে, আমাদের কাজ শুধু জেল থেকে পালানো নয়, পুরো জার্মানি ছেড়ে নিরাপদে বেরিয়ে যাওয়া। তাই এখন থেকেই জাল পরিচয়পত্র, ভুয়া কাগজপত্র এবং জার্মান পোশাক তৈরি করতে হবে। এরপর সে সবাইকে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেয়। সবশেষে রজার বলে, আমাদের এমন একটি গোপন সংকেত বানাতে হবে যাতে দূর থেকে জার্মান সৈন্যদের আসা টের পেলেই সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের কাজ বন্ধ করে দেওয়া যায়, এবং কেউ যেন কোনোভাবেই সুড়ঙ্গের অস্তিত্ব টের না পায়। পরের দিন দেখা যায় হেনরি সুযোগের অপেক্ষায় রয়েছে। ঠিক তখনই এক জার্মান অফিসার গাড়ির পাশে হাত ধুচ্ছিল। হঠাৎ পাইপটি খুলে পড়ে যায় এবং চারিদিকে পানি ছিটকে পড়তে শুরু করে। এতে সবাই সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে। আসলে পুরো ঘটনাটাই বন্দীদের সাজানো পরিকল্পনা ছিল। সবার দৃষ্টি অন্যদিকে থাকতেই হেনরি চুপি চুপি জার্মানদের গাড়ির নিচে ঢুকে কিছু লোহার যন্ত্র চুরি করে। তারপর জানলার ফাঁক দিয়ে সেগুলি তাদের সঙ্গীদের হাতে পৌঁছে দেয়। কিছুক্ষণ পর চারপাশ আবার শান্ত হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা একজন বন্দী নিজের টুপি খুলে ফেলে, আরেকজন নিজের জামাটা সরিয়ে একটি গোপন সংকেত দেয়। এই সংকেত দেখে 105 নম্বর রুমের কাছে দাঁড়িয়ে থাকা আরেক বন্দী দরজায় নির্দিষ্ট ছন্দে নক করে ভেতরের লোকেদের জানিয়ে দেয় যে আশেপাশে কোনো জার্মান সৈন্য নেই।
সংকেত পাওয়া মাত্রই ভেতরের বন্দিরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে দেয়। এদিকে ড্যানি ও উইলি চুলার পাইপ খুলে সেটি চালু রাখে, যাতে বাইরে ধোঁয়া বের হতে থাকে। এতে জার্মান সৈন্যদের মনে হয় তারা শুধু ঘরের ভেতরে সাধারণ কোনো কাজে ব্যস্ত রয়েছে। এই কথা বলেই ড্যানি চুলার নিচের লাইটটি সরিয়ে ফেলে, তারপর সেটিতে একটি চিহ্ন দিয়ে 17 নম্বর লিখে রাখে, কারণ এটি ছিল ড্যানির জীবনের 17তম সুড়ঙ্গ, যেটি সে খুঁড়তে যাচ্ছিল। ড্যানি কুঠারের প্রথম আঘাত করতেই জানলায় দাঁড়ানো একজন বন্দী নির্দিষ্ট সংকেতে নক করে। সেই শব্দ শুনে বাইরে দাঁড়িয়ে থাকা আরেক বন্দী হ্যান্ডলি চুরি করে আনা লোহার টুকরোটাতে জোরে জোরে আঘাত করতে শুরু করে। লোহার বিকট শব্দের আড়ালে ড্যানি নিরাপদে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যায়। এতে বাইরে থাকা জার্মান পুরোহিতদের মনে হয় ভেতর শুধু সাধারণ মেরামতের কাজ চলছে। অন্যদিকে জেমস তার কোটের ভেতর কি টাইলস লুকিয়ে এনেছিল। সবাই মিলে ওয়াশরুমের ড্রেনে খুলে সেই টাইলসটি সেখানে বসিয়ে দেয়। টাইলসটি সরাতেই দেখা যায় সিঙ্কের নিচে আর একটি গোপন সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ড্যানি সেই সুড়ঙ্গের ভেতরেও নেমে খনন কাজ শুরু করে। ঠিক তখনই গোপন সংকেতের মাধ্যমে খবর আসে যে জার্মান অফিসাররা হঠাৎ তল্লাশি চালাতে আসছে। খবর পাওয়া মাত্র ড্যানি দ্রুত ছেনি ও হাতুড়ির সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে ফেলে এবং টাইলসটি আগের জায়গায় বসিয়ে দেয়। এরপর সবাই মিলে সিঙ্কটি ঠিকভাবে লাগিয়ে তাতে পানি ভরে দেয়, যেন কোনো সন্দেহ না হয়। এদিকে ড্যানি চান করতে চলে যায়। আসলে চান করার অজুহাতে সে নিজের শরীরে লেগে থাকা সুড়ঙ্গের ধুলোমাটি ধুয়ে ফেলছিল। মজার বিষয় হলো সেই সময় এক জার্মান অফিসার ঠিক ওই গোপন সুড়ঙ্গের ওপরই দাঁড়িয়েছিল। অন্যদিকে উইলিও ঘর পরিষ্কার করার অভিনয় করছিল, কিন্তু সৌভাগ্যবশত অফিসারটির কোনো সন্দেহ হয় না এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন ড্যানি যখন আবার খনন কাজ শুরু করে তখন প্রচুর মাটি বেরিয়ে আসে। সবাই বুঝতে পারে এবার মাটি জমতে থাকলে একদিন না একদিন তারা ধরা পড়বেই। তাই এখন তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই মাটি গোপনে সরানো। ঠিক তখনই এরিক ঘরে এসে জানায় সে এই সমস্যার সমাধান বের করেছে। এরিক গলায় একটি কাপড় জড়িয়ে দেখায় সেই কাপড়ের নিচে ছোট ছোট ব্যাগ ঝুলছিল। সে বলে, এই ব্যাগগুলোর ভেতরে আমরা খোঁড়া মাটি ভরে রাখবো, এরপর প্রত্যেকে নিজের ট্রাউজারের ভেতরে ব্যাগগুলো লুকিয়ে বাইরে যাব। হাঁটতে হাঁটতে ধীরে ধীরে মাটিতে ফেলে দেবো। পরে পরিষ্কার পরিচ্ছন্নতার সময় সেই মাটি অন্যদের সঙ্গে মিশে যাবে, এতে কেউ কিছু বুঝতে পারবে না। সবাই এরিকের এই বুদ্ধির প্রশংসা করে, তবে রজার বলে ব্যবস্থাটি কাজে লাগানোর আগে আমাদের এটি পরীক্ষা করে দেখতে হবে। সৌভাগ্যক্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কয়েকজন বন্দীও তাদের সহযোগী ছিল, তাই তারা সহজেই সেই ছড়িয়ে দেওয়া মাটি সব মুছে দিত। সেই দিনই লাইব্রেরিয়ান ম্যাক হ্যান্ডেলের কাছে গিয়ে কিছু রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যায়, যেগুলো ভবিষ্যতে তাদের কাজে লাগবে। আসলে ম্যাক এগুলো সব জার্মান সৈন্যদের কাছ থেকে চুরি করে এনেছিল। এরপর ম্যাক হ্যান্ডলিকে জানায় জাল কাগজপত্র তৈরির জন্য কলিনের একটি আসল জার্মান ট্রাভেল পারমিট এবং আরও কিছু সরকারি নথির নমুনা দরকার, কারণ সেগুলো দেখতে কেমন সে মোটেও জানে না। কথাগুলো বলে ম্যাক সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জেমস ও তার সঙ্গীরা কয়েকটি ধাতব পাত্র নিয়ে কাজ করছে। হঠাৎ বাইরে থাকা বন্দীরা জোরে জোরে গান গাইতে শুরু করে। সেই শব্দের আড়ালে তারা পাত্রগুলো ভেঙে প্রয়োজনীয় ধাতব অংশ সংগ্রহ করতে থাকে। এরপর একজন জেমসকে জিজ্ঞাসা করে, তুমি কি সেটা বানিয়ে ফেলেছ? জেমস একটি গোপন খোপ খুলে নিজের তৈরি একটি এয়ার থাম্প দেখায়। ড্যানি যেমন সুড়ঙ্গ খোঁড়ায় বিশেষজ্ঞ ছিল, তেমনি জেমস ছিল যন্ত্রপাতি তৈরিতে অসাধারণ দক্ষ। এই এয়ার পাম্পের কাজ ছিল এক্সস্ট ফ্যানের মতো, সুড়ঙ্গের ভেতরের গরম ও খারাপ বাতাস বাইরে বের করে দিয়ে ভেতরে ভালো বাতাস পৌঁছে দেওয়া। এরপর দৃশ্য চলে যায় হ্যান্ডেলির দিকে। সেখানে দেখা যায় যে ওয়ার্নার নামে একজন জার্মান সৈনিকের সঙ্গে কথাবার্তা চলছে। কথা বলতে বলতেই হ্যান্ডেলি ওয়ার্নারকে তার কেবিনে কফি খাওয়ার আমন্ত্রণ জানায়। ওয়ার্নারের কফি খুবই পছন্দ ছিল, তাই সে কোনো সন্দেহ না করেই হ্যান্ডেলির কাছে কেবিনে চলে আসে। হ্যান্ডেলি যখন কফির পাউডার বের করার ভান করছিল, তখন ইচ্ছে করেই সে এমন কিছু জিনিস বের করে যেগুলো কেবল জার্মান সৈন্যদের কাছেই থাকার কথা। সেগুলো দেখে ওয়ার্নারের সন্দেহ হয়। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব। তখন হ্যান্ডেলি তাকে থামিয়ে শান্তভাবে বলে, রিপোর্ট করবে কি বলে? যে তুমি একজন বন্দির ঘরে এসেছিলে, এটা জানাজানি হলে আগে তোমাকেই শাস্তি দেওয়া হবে। হ্যান্ডেলির কথা শুনে ওয়ার্নার আর কিছু বলতে পারে না। সে শুধু সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার সময় সে বুঝতে পারে না হ্যান্ডেলি তার মানি ব্যাগ চুরি করে নিয়েছে। সেই মানি ব্যাগের ভেতরে ওয়ার্নারের ট্রাভেল পারমিট, পরিচয়পত্র এবং আরো গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরের দিন হ্যান্ডেলি সেই মানি ব্যাগ কলিনের কাছে নিয়ে যায়, যাতে সে সব নথির হুবহু নকল তৈরি করতে পারে। এই কঠিন কাজটি সফলভাবে করার জন্য রজার হ্যান্ডেলির প্রশংসা করে। সেদিন রাতেই রজার গ্রিফিথের সঙ্গে দেখা করে।
পোশাক পরিবর্তনে গিরিপিত ছিল বিশেষজ্ঞ। রজারের নির্দেশে সে বহু সৈনিকের ইউনিফর্ম কেটে সেলাই করে এমনভাবে বদলে যায় যে সেগুলো আর কোনোভাবেই সামরিক পোশাক বলে মনে হয় না। ফলে বন্দীরা যখন সেই পোশাক পরে পালাবে তখন সবাই তাদের সাধারণ জার্মান নাগরিক বলেই ভাববে। পরের দিন হিলস এবং আইভসের 20 দিনের একাকী বন্দিত্ব শেষ হয়। তারা মুক্ত হয়ে বাইরে আসে। বাইরে বেরিয়ে রজার ও লাইব্রেরিয়ান ম্যাক তাদের সঙ্গে কথা বলে। রজার জানায়, আমার কাছে পুরো জার্মানির মানচিত্র আছে, রেল স্টেশন কোথায় তাও জানি, কিন্তু সীমান্তের ওপারে কি আছে সেটা জানি না। যদি ওদিকেও এমন আরেকটি বন্দি শিবির থাকে, তাই আমাদের এমন একজন দরকার যে বাইরে গিয়ে চারপাশ দেখে আবার ফিরে এসে সব খবর জানাবে। হিলস সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে বলে, আমি যদি একবার বাইরে যেতে পারি তাহলে আর কখনই এই জেলে ফিরে আসবো না। তার উত্তর শুনে রজার এবং ম্যাক সেখান থেকে চলে যায়। সেই রাতেই ওয়ার্নার হ্যান্ডলি ও কলিনের ঘরে আসে। সে উদ্বিগ্ন হয়ে জানায় তার মানিব্যাগটি সম্ভবত এখানেই কোথাও হারিয়ে গেছে। যদি তার কমান্ডার বিষয়টি জানতে পারে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। হ্যান্ডলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার মানিব্যাগ খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু বাস্তবে সেই মানিব্যাগ তখন হ্যান্ডলির কাছেই ছিল। হ্যান্ডলির কথা শুনে ওয়ার্নার তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এদিকে উইলি সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি একটি ছোট ট্রলিতে ভরে। তারপর ট্রলিতে অন্য প্রান্তে নিয়ে গিয়ে সেই মাটি নিজের পোশাকের ভেতরে ভরে বাইরে ছড়িয়ে দেয়। অর্থাৎ বন্দিরা সুড়ঙ্গের ভেতরেই ছোট একটি ট্রলি চলাচলের ব্যবস্থা করে ফেলেছিল, যাতে মাটি সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। ঠিক তখনই ড্যানি উইলির ডাক শুনতে পায়। সে ট্রলিতে চড়ে উইলির কাছে পৌঁছে দেখে উইলি আলগা মাটির মধ্যে আটকে গেছে। ড্যানি দ্রুত তাকে টেনে বাইরে বের করে আনে। এরপর রজার উইলিকে বলে, আগামী কাল থেকে তোমাদের বদলে এই কাজটা হ্যান্ডেলি করবে। তাকে ড্যানি বলে, সুড়ঙ্গটাকে নিরাপদ রাখতে আমাদের আরো অনেক কাঠ লাগবে, না হলে যে কোনো সময় এটি ধসে পড়তে পারে। এরপর দেখা যায় পরের দিন থেকেই বন্দীরা নানাভাবে কাঠ জোগাড় করে গোপনে সুড়ঙ্গর ভেতরে পৌঁছে দিতে শুরু করে। একদিন হিলস অনেকগুলো কাঠের তক্তা নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একজন বন্দী তার বিছানায় বসতেই সেটি ভেঙে নিচে পড়ে যায়, কারণ হিলস সুড়ঙ্গর জন্য বিছানায় প্রায় সব কাঠই খুলে নিয়ে গেছিল। পরদিন জেলের জ্যেষ্ঠ বন্দীরা বইটা করে আলোচনা করে যে টম নামের সুড়ঙ্গটি সম্পূর্ণ হতে আর মাত্র 50 ফুট খনন কাজ বাকি রয়েছে। এদিকে চুলার নিচে থেকে সুড়ঙ্গটির কাজও প্রায় শেষের দিকে। অন্যদিকে দেখা যায় হ্যান্ডলি অনেকগুলো আলু জোগাড় করেছে। রাতে হ্যান্ডলি, জ্যাক এবং হিলস সেই আলু দিয়ে গোপনে ব্রান্ডি তৈরি করে এবং নিজেরাই সেটির স্বাদ পরীক্ষা করে। পরদিন সকাল 3 জন মিলে আমেরিকার জাতীয় পতাকা উত্তোলন করে এবং ব্রান্ডি নিয়ে ছোট্ট একটি শোভাযাত্রা বের করে। আসলে সেদিন ছিল 4 জুলাই, অর্থাৎ আমেরিকার স্বাধীনতা দিবস। আর সেই রাতেই তাদের রান্নাঘরের নিচে সুড়ঙ্গ ব্যবহার করে পালানোর কথা ছিল, কারণ সেই সুড়ঙ্গটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিল। এরপর সব বন্দীদের মধ্যে ব্রান্ডি বিতরণ করা হয় এবং সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে। জার্মান অফিসাররা বিষয়টিকে স্বাধীনতা দিবসের উদযাপন ভেবে বিশেষ বাধা দেয় না। কিন্তু ঠিক সেই সময় অফিসার গফ চুপি চুপি 105 নম্বর কক্ষে, অর্থাৎ গোপন সুড়ঙ্গ ছিল যেখানে তল্লাশি চালাতে ঢুকে পড়ে। বাইরে থেকে হ্যান্ডেলি বিষয়টি থেকে দ্রুত রজারকে গিয়ে জানায়। রজার শান্তভাবে বলে, ওদের দিকে কোনো বাড়তি মনোযোগ দিও না। আমরা যদি আতঙ্কিত হই তাহলে ওরা বুঝে যাবে যে ওই ঘরটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে গপ ঘরের একটি বিছানায় কিছু কাঠের তক্তা কম দেখতে পায়, কিন্তু বিষয়টিকে সে তেমন গুরুত্ব দেয় না। তাই অন্য ঘরগুলোও তল্লাশি করতে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই ওয়ার্নার এক গ্লাস পানি ভরে, কিন্তু অসাবধানবশত গ্লাসটি পড়ে যায়। পানি চুলার নিচে টাইলসের দিকে গড়িয়ে যেতেই মুহূর্তের মধ্যে সব পানি নিচে শুষে নেয়। ওয়ার্নারের সঙ্গে সঙ্গে সন্দেহ হয়, কারণ এমনটা তখনই সম্ভব যখন নিচে ফাঁকা জায়গা বা কোনো সুড়ঙ্গ থাকে। সে দ্রুত অফিসার গপকে ডেকে আনে। গপ এসে টাইলসটি খুলতেই গোপন সুড়ঙ্গটি সবার সামনে ধরা পড়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই আইভস, যে এতদিন ধরে পালানোর আশায় বেঁচে ছিল, সম্পূর্ণ ভেঙে পড়ে। হতাশ হয়ে সে হঠাৎ সীমান্তের কাঁটাতারের দিকে দৌড় দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার বন্ধুরা অনেকবার তাকে থামানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না। ঠিক তখনই এক জার্মান সৈনিক মেশিন গান থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আইভস ঘটনাস্থলেই মারা যায়। বন্ধুর এই মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়ে হিলস, কারণ দীর্ঘদিন একসঙ্গে একাকী সেলে থাকার সময় তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপর রজার সবাইকে বলে, এখন আমাদের হ্যারি সুড়ঙ্গের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আসলে এই পরিস্থিতির কথা ভেবেই তারা শুরু থেকে 3টি আলাদা সুড়ঙ্গ খুঁড়ছিল, যাতে একটি ধরা পড়লেও বাকি সুড়ঙ্গের ব্যবহার করে পালানো যায়। সেই রাতে হিলস গোপনে ক্যাম্প থেকে বেরিয়ে আগে খুঁজে রাখা একটি ব্লাইন্ড স্পটে পৌঁছে যায়। সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে দেয়।
পরের দিন সকালে জেল কর্তৃপক্ষ সেই কাঁটা তার দেখতে পায়। সেই দিনই পুলিশ হিলসকে আবার ধরে জেলে ফিরিয়ে আনে। এটি দেখে এরিক বলে হিলসকে তো খুব তাড়াতাড়ি ধরে ফেললো, কিন্তু রজার জানায় ও ধরা পড়েনি, ও নিজের ইচ্ছাতেই ফিরে এসেছে। আসলে রজারের নির্দেশেই হিলস এক রাতের জন্য জেল থেকে বেরিয়েছিল। উদ্দেশ্য ছিল জেলের বাইরের এলাকা নিরাপদ কিনা সেটা খতিয়ে দেখা। সেই তথ্য জানতে সে আবার ফিরে এসেছে। তবে হিলসের এই কাজের পেছনে আর একটি কারণ ছিল, সে তার বন্ধু আইভসের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। অন্যদিকে কলিনের সহকারী জাল পাসপোর্ট বানানোর সময় একটি ছোট ভুল করে ফেলে। জেল থেকে পালানোর মতো গুরুত্বপূর্ণ অভিযানে এমন সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সহকারীটি ভীষণ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর কলিন নিজেই পাসপোর্টগুলো পরীক্ষা করতে বসে, কিন্তু সে বুঝতে পারে তার চোখের দৃষ্টি দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে প্রায় কিছুই দেখতে পারে না। পরে কলিন নিজের কক্ষে ফিরে যায়। সে 5 পা মেপে একটি সুচ মেঝেতে রেখে দেয়, যেন বুঝতে পারে তার দৃষ্টিশক্তি ঠিক কতটা নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই হ্যান্ডেলি কলিনের ঘরে আসে। দুজন কিছুক্ষণ গল্প করতে করতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রজারও সেখানে আসে। রজারের সামনে কলিন এমনভাবে আচরণ করতে থাকে যেন তার চোখে কোনো সমস্যা নেই। আসলে সবাই যদি জানতে পারে যে কলিন প্রায় অন্ধ হয়ে গেছে, তাহলে তাকে আর পালানোর দলে রাখা হবে না। কিন্তু রজার আগেই বুঝে গিয়েছিল যে কলিনের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে। নিজেকে প্রমাণ করার জন্য কলিন দরজার কাছে গিয়ে 5 কদম হেঁটে মেঝেতে আগে থেকে রাখা সুচটি তুলে দেখায়, কিন্তু রজার তার এই কৌশল বুঝে ফেলে। সে কলিনকে আবার দরজার কাছে গিয়ে ফিরে যেতে বলে এবং মাঝে পথে চুপি চুপি নিজের পা বাড়িয়ে দেয়। দেখতে না পাওয়ায় কলিন সেই পায়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। রজার তাকে উঠিয়ে বসিয়ে শান্তভাবে বলে, তোমাকে সঙ্গে নিয়ে পালানো খুবই ঝুঁকিপূর্ণ। একজন অন্ধ মানুষকে নিয়ে গেলে শুধু তুমি নও, আমরাও ধরা পড়তে পারি। তখন হ্যান্ডেলি উঠে দাঁড়িয়ে বলে, কলিনের দায়িত্ব আমার। এই জেল থেকে শুরু করে নিরাপদে অন্য দেশে পৌঁছানো পর্যন্ত আমি ওর সঙ্গেই থাকবো। যতক্ষণ আমার চোখ ঠিক আছে ততক্ষণ কোনো পুলিশ কলিনকে ধরতে পারবে না। অবশেষে সেই প্রতীক্ষিত রাত এসে যায়, যে রাতের জন্য এতদিন ধরে সব বন্দী অপেক্ষা করছিল। পালানোর আগে সুড়ঙ্গের ভেতরে ছোট ছোট ট্রলি এবং আলো লাগিয়ে দেওয়া হয়, যাতে প্রায় 300 ফুট দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে সহজে লোকজন ও জিনিসপত্র আনা নেওয়া করা যায়। তবে ল্যাম্প চালিয়ে রাখার কারণে সুড়ঙ্গের ভেতরে প্রচন্ড গরম হয়ে উঠেছিল। এরপর সিন যায় ম্যাক ও রজারের দিকে। তারা ওয়াশরুমের নিচে তৈরি হ্যারি নামের সুড়ঙ্গে ঢুকে পড়ে। এদিকে ড্যানির আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছিল। এতদিন ধরে একসঙ্গে 3টি সুড়ঙ্গ খোঁড়ার চাপ তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল। ফলে সে ভীষণ ভয় পেতে শুরু করে। পরিকল্পনা অনুযায়ী ড্যানিরই সবার আগে সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ভয় পেয়ে বাইরে যেতে অস্বীকার করে এবং আবার সুড়ঙ্গের ভেতর থেকে ফিরে আসে। তখন রজার উইলিকে বাইরে পাঠায়, যাতে সে ড্যানিকে সামলে রাখতে পারে। এরপর রজার ও ম্যাক ট্রলিতে চড়ে সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায়। ওই প্রান্তে হিলস মাটি খুঁড়ে ওপরে ওঠে, কিন্তু বাইরে তাকিয়ে সে হতবাক হয়ে যায়। সে দ্রুত ফিরে এসে রজারকে জানায়, আমাদের সুড়ঙ্গটা জঙ্গলের ভেতর পর্যন্ত পৌঁছায়নি। এটা জঙ্গলের প্রায় 20 ফুট আগেই শেষ হয়ে গেছে। অর্থাৎ সীমান্তের ওপারে জঙ্গল থাকলে সুড়ঙ্গের মুখটি খোলা জায়গায় বের হয়েছে। ফলে যে কোনো মুহূর্তে জার্মান প্রহরীদের চোখে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই কথা শুনে ম্যাক পরিকল্পনাটি স্থগিত করার পরামর্শ দেয়। সে বলে, যদি সুড়ঙ্গটি জঙ্গলের ভেতর পর্যন্ত পৌঁছাতো তাহলে 200 জন মানুষ বের হলেও কেউ বুঝতে পারতো না, কিন্তু এখন ঝুঁকি অনেক বেশি। কিন্তু রজার জানায়, সব জাল কাগজপত্রে আজকের তারিখে দেওয়া আছে, তাই এই পরিকল্পনা হয় আজ রাতেই বাস্তবায়ন করতে হবে, নয়তো আর কখনোই সম্ভব হবে না। এরপর হিলস আবার সুড়ঙ্গের মুখ দিয়ে বাইরে বেরিয়ে এসে নতুন একটি পরিকল্পনার কথা জানায়। তার কথা শুনে রজার প্রায় 30 ফুট লম্বা একটি দড়ির ব্যবস্থা করতে বলে। সুযোগ বুঝে যখন জার্মান গার্ডসরা দৃষ্টি অন্যদিকে ছিল, তখন হিল সুড়ঙ্গ থেকে বেরিয়ে সেই দড়িটি কাছের একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দেয়। এরপর সে দূর থেকে জার্মান প্রহরীদের ওপর নজর রাখতে থাকে। যখন গার্ডসরা অন্যদিকে তাকায়, হিলস দড়িটি নাড়িয়ে সংকেত দেয়। দড়ির নড়াচড়া দেখি সুড়ঙ্গের ভেতরে থাকা বন্দীরা বুঝে যায় যে এখনই নিরাপদে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার সময়। এরপর একে একে বহু বন্দীকে জাল পরিচয়পত্র এবং সাধারণ জার্মান নাগরিকের মতো পোশাক পরিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে জেলের বাইরে পাঠানো হতো। অন্যদিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ড্যানিকেও আবার সুড়ঙ্গের ভেতরে নামানো হয়। আসলে এতক্ষণ সুড়ঙ্গের ভেতরে থাকার কারণে তাদের ক্লস্ট্রোফোবিয়া শুরু হয়ে গেছিল। এরপর পালানোর পালা আসে হ্যান্ডেলি ও কলিনের। ঠিক তখনই জার্মান সৈন্যরা একটি সাইরেন বাজায়। এর অর্থ ছিল কয়েক মিনিটের জন্য পুরো ক্যাম্পের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। বন্দীরা এই সুযোগ কাজে লাগিয়ে অন্ধকারের মধ্যেই নিরাপদে বেরিয়ে যায়। ড্যানি ও উইলি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
বিদ্যুৎ ফিরে আসার পর ম্যাক ও রজারও সুড়ঙ্গ থেকে বের হয়, কিন্তু তাদের পরই বের হওয়া একজন বন্দী অসাবধানবশত পড়ে যায়। তার শব্দ শুনে কাছের এক জার্মান প্রহরীর সন্দেহ হয়। একজন জার্মান সৈনিক টর্চ নিয়ে এলাকা তল্লাশি করতে আসে। ভাগ্যক্রমে সেই সময় বন্দীটি তার একবারে নিচে লুকিয়েছিল। অন্ধকারের কারণে সৈনিকটি তাকে দেখতে পায় না এবং চলে যায়, কিন্তু পরের বন্দীটি ভয় পেয়ে কোনো সংকেতের অপেক্ষা না করেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এবার জার্মান গার্ডস তাকে দেখে ফেলে। সবকিছু বুঝতে পেরে হিলস দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, আর বাকি বন্দীরাও পরিকল্পনা ভেস্তে গেছে বুঝে আবার সুড়ঙ্গর ভেতরে ফিরে আসে। পরদিন জার্মান পুলিশ আগের রাতে পালিয়ে যাওয়া মোট 63 জন বন্দীকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে পালিয়ে যাওয়া বন্দীরা সবাই আলাদা আলাদা পথে ছড়িয়ে পড়ে, কারণ একসঙ্গে থাকলে ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি ছিল। রজার, ম্যাক, এরিক, হ্যান্ডলি এবং কলিন সবাই আলাদা আলাদা বগিতে উঠে লন্ডনগামী একটি ট্রেনে যাত্রা শুরু করে। হ্যান্ডলি সামনে গিয়ে দেখে কয়েকজন জার্মান অফিসার তাদেরই খুঁজছে। সে ফিরে এসে এরিককে বিষয়টি জানায়, কিন্তু এরিকের কাছে নিখুঁত জাল কাগজপত্র ছিল এবং সে সাবলীলভাবে জার্মান ভাষাও বলতে পারত, তাই সে একদমই ঘাবড়ায় না। অন্যদিকে হ্যান্ডলি ও কলিন ট্রেন থেকে নেমে অন্য পথে পালিয়ে যায়। জার্মান অফিসাররা যখন এরিকের কাছে আসে, সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাগজপত্র দেখায় এবং জার্মান ভাষায় কথা বলে। এতে অফিসারদের কোনো সন্দেহ হয় না এবং তারা চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ট্রেনটি আবার তল্লাশির জন্য থামে। ঠিক তখনই এক পুলিশ ইন্সপেক্টর রজারকে চিনে ফেলে। এরিকও বিষয়টি বুঝতে যায়, তাই সে আর দেরি না করে ইন্সপেক্টরকে গুলি করে। মুহূর্তেই পুরো স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সুযোগে রজার ও ম্যাক পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় এক পুলিশ অফিসারের গুলিতে এরিক নিহত হয়। অন্যদিকে জেমস একটি সাইকেল চুরি করে জার্মানি ছেড়ে পালানোর চেষ্টা করে। এদিকে হিলস রাস্তার ওপর একটি তার নিয়ে ফাঁদ পাতে, ফলে এক জার্মান মোটর সাইকেল আরোহী সেটির ধাক্কা খেয়ে পড়ে যায়। হিলস তার মোটর সাইকেল ও ইউনিফর্ম পরে নিজেকে জার্মান অফিসার সাজিয়ে পালাতে চায়, কিন্তু আরেক অফিসার তার পরিচয়পত্র চাইলে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং এক জায়গায় লুকিয়ে পোশাক বদলাতে থাকে। এদিকে হ্যান্ডলি ও কলিন একটি ছোট্ট যুদ্ধ বিমান দখল করে উড়ে যায়। হ্যান্ডলি কলিনকে বলে, আর মাত্র 20 মিনিট পরই আমরা সুইজারল্যান্ডে পৌঁছে যাব। এই কথা শুনে কলিন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরেই বিমানের জ্বালানি শেষ হয়ে যায়, ফলে বিমানটি দূরে গিয়ে ভেঙে পড়ে এবং দুর্ঘটনায় কলিন মারা যায়। এরপর দৃশ্য আবার ফিরে আসে হিলসের দিকে। সে দীর্ঘক্ষণ জার্মান সৈন্যদের ধাওয়া খাওয়ার পর মোটর সাইকেল করে পালাতে থাকে। এই ধাওয়ার দৃশ্য সে সময়ে হলিউডের অন্যতম ঝুঁকিপূর্ণ স্টান্ট দেখাতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এক জার্মান সৈনিক তার মোটর সাইকেলের দিকে গুলি চালায়। হিলস ছিটকে পড়ে আবার বন্দী হয়ে যায়। অন্যদিকে জেমস এক পানশালার মালিকের সঙ্গে দেখা করে। পরে জানা যায় সেই মালিকও ব্রিটিশ ছিল এবং বহু বছর ধরে জার্মানিতে বসবাস করেছিল, তাই তিনি জেমসের পরিস্থিতি বুঝিয়ে তাকে সাহায্য করতে রাজি হন। এদিকে রজার ও ম্যাককে এক পুলিশ অফিসার থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা জার্মান ভাষায় সাবলীল উত্তর দিলেও শেষ পর্যন্ত তাদের পরিচয় ফাঁস হয়ে যায়। রজার পালানোর চেষ্টা করলেও সামনে আরেক জার্মান অফিসার অপেক্ষা করছিল। সে আগেই রজারের চেহারা চিনে রেখেছিল, অর্থাৎ পালিয়ে যাওয়া 63 জন বন্দীর মধ্যে কেবল 3 জনই জার্মান থেকে সফলভাবে বেরিয়ে যেতে পেরেছিল, বাকিরা সবাই ধরা পড়ে। এরপর ধরা পড়া বন্দীদের একটি ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। আশ্চর্যের বিষয়, তারা এখনো আশাবাদী ছিল। তারা ভাবছিল এবার ধরা পড়লেও পরের বার নিজেদের ভুলগুলো ঠিক করে আবার পালানোর চেষ্টা করবে। পথের মাঝে ট্রাকটি থামানো হয়। একজন অফিসার বলে, ক্যাম্পে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি, সবাই নেমে একটি সারিবদ্ধ হয়ে দাঁড়াও। সব বন্দী নিচে নেমে আসে। রজার ম্যাককে বলে, আজকের মতো এতটা খুশি আমি আগে কখনো হয়নি। ঠিক তখনই তারা বন্দুক ভরার শব্দ শুনতে পায়। মুহূর্তের মধ্যেই সরকারি কর্মকর্তারা কোনো সতর্কতা ছাড়াই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বন্দীদের গুলি করে হত্যা করে। পরদিন চার্লিকে ডেকে পাঠানো হয় কমান্ডার ভন লুগারের অফিসে। ভন লুগার কিছুটা ইতস্তত করে জানায়, পালিয়ে যাওয়া 50 জন বন্দীকে পুলিশ নিয়ে আসছিল, কিন্তু তারা নাকি পালানোর চেষ্টা করছিল, তাই পুলিশ বাধ্য হয়ে তাদের গুলি করে মেরে ফেলেছে। আর বাকি 13 জনের মধ্যে 10 জনকে আমরা খুঁজে পেয়েছি, তাদের আজই আবার এই ক্যাম্পে ফিরিয়ে আনা হবে। আসলে সেই সময় জার্মান সরকার এই হত্যাকাণ্ডকে এনকাউন্টার বলে প্রচার করেছিল, কিন্তু ভন লুগারও জানতেন এটি কোনো এনকাউন্টার নয়, এটি ছিল হিটলারের সরাসরি হত্যার আদেশ। এরপর দেখা যায় বেঁচে যাওয়া 3 বন্দী কোনোভাবে একটি নৌকায় উঠে অন্য দেশে যাওয়ার একটি জাহাজে পৌঁছে যায়। সেখানে তাদের সঙ্গে জেমসের দেখা হয়। পানশালায় সেই ব্রিটিশ মালিকই গোপনে জেমসকে নিরাপদে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিলেন। অর্থাৎ পালিয়ে যাওয়া 63 জনের মধ্যে মাত্র 3 জনই শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পেরেছিল।
অন্যদিকে বাকি 10 জন বন্দীকে আবার সেই জেলে ফিরিয়ে আনা হয়। আর জার্মান অফিসারদেরকে এতটা ভোগান্তিতে ফেলার জন্য হিলসকে আবারও একাকী কারাবাসে পাঠানো হয়। এর মাধ্যমেই সিনেমাটির সমাপ্তি ঘটে। এই সিনেমাটি সেই সাহসী 63 জন যুদ্ধবন্দীর স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। তারা অসীম সাহস, ধৈর্য এবং আত্মত্যাগের মাধ্যমে জার্মানির সেই দুর্ভেদ্য কারাগার থেকে বেরিয়ে আসতে পেরেছিল, কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দেয়নি। শেষ পর্যন্ত 63 জনের মধ্যে মাত্র 3 জন স্বাধীনতা পেয়েছিল। 50 জনকে গুলি করে হত্যা করা হয় এবং বাকি 10 জন আবার বন্দি শিবিরে ফিরিয়ে আনা হয়।